তো আজকে আমি এমন কিছু কথা বলতে চাই, আমি এর উত্তরগুলো আপনাদের কাছে জানতে চাই। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দিবেন দয়া করে। কারণ একটা নারী যখন, আমি সর্বপ্রথম যেটা বলি যে একটা মেয়ে যখন মা হওয়ার ক্ষমতা থাকে না, তখন তাকে তার স্বামীর বাড়ির মানুষ, এক কথায় থাকে কি, মা না হইতে পারলে ঘর থেকে বের হয়ে চলে যাও, কিংবা তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তোমার সাথে সংসার করবো না, থাকবো না। এরকম একটা নারীর যখন মা হওয়ার ক্ষমতা না থাকে, সেম যখন দেখা যায় একটা পুরুষের যখন বাবা হওয়ার ক্ষমতা না থাকে, তখন কিন্তু আমাদের সমাজে দেখি না যে, বিশেষ করে মেয়েরা বলে না যে তোমার ছেড়ে দেবো, আমার মা হওয়ার ক্ষমতা আছে, তোমার তো বাবা হওয়ার ক্ষমতা নেই, তাহলে তোমার সংসারটা আমি কেন করব। এই কথাটা আজকে কিসের জন্য আমি বলতেছি আপনাদের কাছে বলি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার দুটো আন্টির সাথে পরিচয় ছিল। আমাদের একই সাথে থাকতাম, একই বাসায় থাকতাম। তো মানে একজনের সাথে আগে পরিচয় হয় আর একজনের সাথে পরে পরিচয় হয়, দুজনেরই আজ পর্যন্ত কখনো বাচ্চা হয়নি। আসলে প্রবলেমটা কার সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। আমরা সবসময় মনে করছি ওই মহিলার বাচ্চা হয় না, ওই মহিলার বাচ্চা হয় না, এটাই তাহলে হয়তো মহিলার প্রবলেম। তো যা পরবর্তীতে একজন এরকমই আছে এখনো পর্যন্ত, আরেকজন একটা বাচ্চা দত্তক নিচ্ছে, সে এখন আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বিশেষ করে আমরা তাদের স্বামীদেরকে খুব বেশি করতাম যে স্বামীরা কত ভালো স্ত্রীরে রাখছে, কিংবা অনেকে ওই যে ওনারা ছাইরা দিতে চায় একটা বিয়ে করে, হ্যান তেন, ওনারা তো করে না। এখন বড় হয়েছে, এখন মানে জানতে পারলাম যে আসলে সমস্যাটা স্বামীরই ছিল। আসলে সমস্যাটা স্বামীরই ছিল। ওই আন্টি দুটার বাচ্চা হওয়ার ক্ষমতা আছে, তারা চাইলেই মা হইতে পারত। শুধুমাত্র নিজের স্বামীর মুখের দিকে তাকাইয়া সারাটা জীবন নিজের সন্তানের মুখে মা ডাক শোনা থেকে তারা বঞ্চিত হয়েছে, কিংবা কি তারা এটা ত্যাগ করছে, এই জিনিসটা তারা ত্যাগ করছে। তো ভালো কথা, এইটা নিয়ে আমাদের সমাজ তাদেরকে কি দিবে, কি মানে মূল্যায়ন কতটুকু করবে সেটা আমি জানি না। কারণ স্বামীর বাড়িতে কিংবা সমাজে মহিলাদের কোনো মূল্যায়ন নেই, বিশেষ করে স্বামীর বাড়িতে মেয়েদের কোনো মূল্যায়ন নেই। কারণ আমি যখন প্রথমে আমার স্বামীর বাড়িতে যাই বিয়ের পরে, প্রথম 2-3 মাস আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম, তারা প্রচুর যত্ন করছে। তারপর থেকে শোনা শুরু হইলো আমার মেজর জলের বাসায় ফার্নিচার ছিল, ভালো ফার্নিচার ছিল, তার বাপের বাড়ি থেকে ফার্নিচার ছিল। তো ওইগুলা দেখায় ওগুলা ধইরা আমার শাশুড়ি আমাকে একটা নক করতো আর বলতো যে এই যে এইরকম ফার্নিচার আনবি, তো বাপের উপরে এই ফার্নিচারগুলো দিতে। যাই হোক গেল, পরবর্তীতে যখন আবার আমার তো ঘর ছিল না, নিজের কোনো ঘর ছিল না, আমি আমার শাশুড়ি, আমার আর ননদ আর আমার স্বামী, আমরা 4 জন মিলে একসাথে এক রুমেই থাকতাম। তো তারপর দেখা গেল কি যে ঘর বানাইতে হবে, আমার বড় ছেলে মানে পেটে চলে আসছে, এখন ঘর বানাইতে হবে। আমার শাশুড়ির কথা হলো কি, তো বাপের একটা ঘর বানাই দিতে। তো মানে ছেলে কেন পয়দা করে মানুষ, শুধুমাত্র কি এটাকে কি বলে ব্যবসা, এটাকে কি বলে ব্যবসা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। ফার্নিচার আমার বাপের বাড়িতে দিতে হবে, ঘর নাই, ঘরটা আমার বাপের বানাই দিতে হবে। তার কারণ কি, তার মেয়ে থাকবে। আমি আমার মার কাছে গেছি, আমি আমার মারে বলছি, ওই সময় আমার মার আলহামদুলিল্লাহ আমার বাপের পরিস্থিতি এমন ছিল যে ওরকম একটা ঘর আর ওরকম করে ফার্নিচার, সে যে ফার্নিচারগুলো দেখাইছিল ওইগুলো সর্বোচ্চ উঠতে গেলে তখনকার আমলের কথা যদি বলি 50,000 টাকা বেশি না, ওই ক্ষমতা আমার মার ছিল। বাট আমার আম্মু শুধু একটাই কথা বলছিল যে দিতে চাইলে অবশ্যই দেওয়া যায়, কিন্তু আমি দিব না। তার কারণ এই জিনিসগুলা দিলে যে তুমি সুখী হবা এর কোনো গ্যারান্টি নেই। আর দ্বিতীয়ত কথা হলো কি, এই জিনিসগুলো তোমার দিব, তোমার ঘর কোথায়, তোমার কি কোনো ঘর আছে, তুমি কোথায় যা রাখবা? এই জিনিসগুলো তো সব ভাগাভাগি হয়ে যাবে। তাহলে আমি কি জিনিসপত্র দিব কি তাদেরকে ব্যবহার করার জন্য? তাদের কি করার জন্য? এত কিছু দিতেছে তাই মন পাইলাম না, এত কিছু দিতেছে তাই তোমার সুখী করতে পারলাম না, আর এই জিনিসগুলো দেখলে তুমি সুখী হয়ে যাবা? সুখ আল্লাহ দেওয়া দান, যদি জীবনে কোনো দিন হয় হবে, আর যদি জীবনে কোনো দিন না হয় সরে চলে আসবা। তো এখন উপলব্ধি করি ওই দিন যে আমার মা স্টেপটা নিচ্ছিল, ওই দিন যে আমার মা যে কথাগুলো বলছিল, রাইট কথাগুলো বলছিল, ঠিক কাজটাই করছিল। আসলে বাস্তব কথা, ওই সময় যদি ঘর বানাই দেওয়া হতো, কারণ পরবর্তীতে নিজের টাকা দিয়ে আমার স্বামী নিজের টাকা দিয়ে ঘর বানায়, বাট সেই ঘরে এসে থাকতে পারে না,
পারি না, আমি আমার ঘরের একটা ইটও পর্যন্ত নিজে ছুঁয়েও আসতে পারি না, সব নিয়ে গেছি। ফার্নিচার, তাহলে ফার্নিচারের কথা কী বলবো? সে নিজের টাকায় যে ফার্নিচার করছে সেগুলোই যে নিয়ে রাখতে পারে না, টাইনে হাসটাই নিয়ে চলে যায়। তাহলে আমার বাপের বাড়ি থেকে ফার্নিচার ওই সময় ই করলো তো হয়েছিল এটা। এখন আমারও 2টা ছেলে হয়েছে, তাহলে কি এখন আমারও উচিত আমার ছেলেদেরকে এরকমভাবে ই করে বড় করতেছে? আমিও তো আমার ছেলেদেরকে বড় করতেছি, কষ্ট করে বড় করতেছি না, পালতেছি না, খাওয়াচ্ছি না। তাহলে আমি আমার ছেলের বুড়া যখন আসবে তাদেরকে কী বলবো? যে এত জীবন ছেলেদেরকে পয়লা পয়সা বড় করছি, টাকা পয়সা খরচ করছি, তো বাপের কাছ থেকে টাকা নিয়ে এগুলো পুরোটা নিয়ে আসবি, এটা বলবো আমার ছেলের সন্তানদেরকে? আমি আমার ছেলের বউদেরকে এটা বলবো যে এইভাবেই ধীরে 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 তার শাশুড়ি এটা করছে, সে এটা করতেছে, এরপর আমার রাগ উঠবো, আমি আমার বউদের সাথে এরকম করবো, এইভাবে করেই চলে আসতেছে। বা শ্বশুর বাড়িতে আজ পর্যন্ত কোনোদিনও বৌমা বলে ডাক্তার শুনতে পারিনি, সবসময় শুধু একটাই কথা শুনে আসা লাগছে, সেটা হলো ছোটো লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। বাস্তব কথা, আমার শ্বশুরবাড়িতে আমার সব থেকে ভালো একটা নিকনেম আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে দিছিল, সবাই এই নামেই ডাকত, এই ছোটো লোকের বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, তোর বাপ ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। কিন্তু আলহামদুলিল্লাহ সেই বাড়ির মধ্যে সব থেকে বড় শিক্ষিত বউ ছিলাম আমি। তাদের বাড়িতে যে কটা বউ আসছে, তাদের বাড়িতে না, তাদের অত ফ্যামিলিতে যে কটা বউ আছে তার মধ্যে সব থেকে শিক্ষিত আমি ছিলাম। শিক্ষার মর্যাদাটা কোথায় আপনারা আমার বলে দেন? শিক্ষার কি কোনো মর্যাদা আছে? শিক্ষার কোনো মর্যাদা নেই। বাপের যদি টাকা থাকে তাইলে সেই অশিক্ষিত হোক, নোংরা হোক, যা মন চায় তাই হোক, কোনো ব্যাপার না। সেই মেয়ে রাস্তায় 10টা 12টা ছেলের সাথে ই করুক, কোনো সমস্যা না, বাট মেয়ের বাপের টাকা আছে কিনা। আমি বলছি না, ধীরে ধীরে আমি আমার সব কথা আপনাদের সামনে তুলে ধরবো। আর যেহেতু সে পারমিশন দিচ্ছে বলার জন্য, বলবো না কেন? অবশ্যই বলবো। আপনারা যদি জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সব বলবো এক এক করে, যে এরা আমার সাথে কী না করছে আর এখনও পর্যন্ত কী কইরা যাইতেছে।